আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে অন্য মঞ্চের এই আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বাংলাদেশের প্রধান শত্রু হিসাবে জাহির করতে শুরু করে এবং জুলাই সন্ত্রাসীদের লেলিয়ে দেয় ভারত ইস্যু নিয়ে মাঠ গরম করার জন্য। ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নির্দিষ্ট তারিখের একদিন আগেই রজার খলিল ওরফে খলিলুর রহমান ভারত সফরে যান 2025 সালের নভেম্বর মাসে। এখন তিনি আবার তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর এই রজার খলিল হয়ে উঠেছিল তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনার মূল প্রেরণক। শোনা যায় তারেক রহমান ভারতের কাছে, আমেরিকার কাছে বহু মুচলেকা দিয়েছেন। সেসব মুচলেকা এখন কড়ায় গন্ডায় আদায় করার সময় এসেছে। আগামী 7 এপ্রিল এই রজার খলিল ওরফে খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন। লোকে বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের রিসেট বাটন নিয়েই তিনি নাকি দিল্লি যাচ্ছেন। নাকি সেই যে মুচলেকার বিষয়টি, মুচলেকা কি দিয়েছিলেন সেটাই কি পাওনা বোঝাতে যাচ্ছেন? আপনাদের হয়তো মনে থাকবে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠকে অংশগ্রহণের নাম করে খলিলুর রহমান ওরফে রজার খলিল 2025 সালের নভেম্বরে ভারত সফর ছিল একটি রহস্য ঘেরা ঘটনা। অন্তর্বর্তী সরকারের আমলে মাত্র 2 জন উপদেষ্টার ভারত সফরের মধ্যে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষত এমন এক সময়ে যখন শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাংলাদেশ তার প্রত্যার্পণ দাবি করছে। সেই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমানের দিল্লি যাওয়া এবং অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। এখন সেই একই ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দিল্লি যাচ্ছেন। তারেক রহমান সরকারের প্রথম উচ্চ পর্যায়ের দিল্লি সফর হিসাবে এটি কূটনৈতিক গুরুত্ব অনেক বেশি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গী হওয়ার বিষয়টি এই সফরের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথেও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের রিসেট বোতাম হিসাবে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে এই সফরটি নিছক কোনো রুটিন কূটনৈতিক যাতায়াত নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় ধরনের পট পরিবর্তনের ইঙ্গিত। গত 1.5 বছর ধরে ঢাকা এবং দিল্লির মধ্যকার কূটনৈতিক করিডোরগুলো নজিরবিহীন তিক্ততায় আচ্ছন্ন ছিল। ইউনূস সরকারের ভারত বিরোধী অবস্থান এবং দুই দেশের মধ্যে তৈরি হওয়া দূরত্বের কারণে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের জন্য দীর্ঘ 9 মাস অপেক্ষা থাকতে হয়। তবে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই রাজনৈতিক এবং কূটনৈতিক সমীকরণে দ্রুত পরিবর্তন আসতে শুরু করে। অনেকেই বলেছেন সেই যে মুচলেকা তত্ত্ব, এর আগে একটি ভিডিও করেছিলাম, দয়া করে দেখে নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো উষ্ণ অভিনন্দন বার্তা এবং নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি স্পষ্ট বার্তা দিয়েছিল যে নয়াদিল্লিও তিক্ততার অবসান ঘটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত। এই পরিবর্তিত প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের আসন্ন 2 দিনের দিল্লি সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে অনেকের কাছে। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার ঠিক আগে পররাষ্ট্রমন্ত্রীর এই দিল্লি যাত্রার কৌশলগত তাৎপর্য অত্যন্ত ব্যাপক। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে যাওয়া ডক্টর খলিলুর রহমানের এই সফরে ভারতের শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে তার সম্ভাব্য বৈঠকগুলো প্রমাণ করছে যে এই রিসেট কেবল রাজনৈতিক শুভেচ্ছার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং অর্থনীতি, জ্বালানি ও নিরাপত্তার মতো
স্পর্শকাতর খাতগুলো এর আওতাভুক্ত। বিশেষ করে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার পরে পাকিস্তান থেকে ডেকে এনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের মানে বেসামরিক কর্মকর্তা সকলকে নিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে যে নতুন ফ্রন্ট ওপেন করা হয়েছিল, সেটি ভারতের রাজনীতির বা ভারতের পক্ষ থেকে আলোচনার মূল বিষয়বস্তু হবে, তাতে কোনো সন্দেহ নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলের যে কাজের সম্পর্ক তৈরি হয়েছিল, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটিকেই তিনি একটি কার্যকর কূটনৈতিক রূপরেখায় পরিণত করার চেষ্টা করবেন বলে অনেকে বলছেন। এই কূটনৈতিক তৎপরতার পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে অর্থনৈতিক বাস্তবতা। গত 15 বছরে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল, ডক্টর ইউনূসের শাসনকালে রাজনৈতিক অস্থিরতা এবং ইউনূস সরকারের টানাপোড়েনের কারণে তাতে বড় ধরনের ধাক্কা লাগে। $14 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য হারে কমে যায়। বর্তমানে উভয় দেশই এই অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে মরিয়া। আর এই পুনর্জাগরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা। 2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের কথা রয়েছে, যদিও বর্তমান সরকার এই সময়সীমা আরো 3 বছর বাড়ানোর আবেদন করেছে। তবুও ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতের বিশাল বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ এবং কৃষি পণ্যের শুল্কমুক্ত এবং বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা ঢাকার জন্য অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো। সেপা চুক্তির মাধ্যমে কেবল শুল্ক কমানো নয়, বরং অশুল্ক বাধা দূর করা, সাপ্লাই চেইন শক্তিশালী করা এবং বেনাপোল পেট্রাপোলের মতো স্থলবন্দরগুলোর লজিস্টিক জটিলতা নিরসনের মাধ্যমে দুই দেশের অর্থনীতিকে আরো গভীরভাবে যুক্ত করার চেষ্টা করা যাবে বা করা হবে। এর পাশাপাশি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ভারতীয় বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে বলে অনেকে বলছেন। বাণিজ্যিক স্বার্থের সমান্তরালে জ্বালানি এবং পানি নিরাপত্তার মতো অত্যন্ত জরুরি বিষয়গুলো এই সফরের আলোচনার টেবিলে প্রাধান্য পাবে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করেছে, তা সামাল দিতে ভারত থেকে নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহ একটি বড় রক্ষা কবচ হিসেবে কাজ করছে। যে পরিকল্পনা শেখ হাসিনার সরকার বহু আগে করেছিল এবং সে অনুযায়ী পাইপলাইন নির্মিত হয়েছিল, যে পাইপলাইন দিয়ে এখন বাংলাদেশে তেল আসছে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে ডক্টর খলিলের বৈঠকটি জ্বালানি খাতের এই সহযোগিতা আরো সম্প্রসারিত করার একটি সুস্পষ্ট ইঙ্গিত। ঠিক একইভাবে আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া 1996 সালের গঙ্গার পানি চুক্তি নবায়ন বা নতুন শর্তাবলী নির্ধারণ বাংলাদেশের কৃষি, অর্থনীতি এবং পরিবেশের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। এটি কেবল কূটনীতির বিষয় নয়, কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে সম্পৃক্ত। পররাষ্ট্রমন্ত্রীর এই সফর কেবল ইউনূস সরকারের আমলে তৈরি হওয়া ক্ষত মেরামতের চেষ্টা নয়, বরং ভৌগোলিক এবং কৌশলগত বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি সুচিন্তিত পদক্ষেপও হতে পারে। রাজনৈতিক বাগাড়ম্বর দিয়ে ভূরাজনৈতিক বাস্তবতা বদলানো যায় না। বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থাপনা সবকিছুতেই ভারতের সহযোগিতা বাংলাদেশের জন্য অপরিহার্য। অন্যদিকে ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের ভূরাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য একটি স্থিতিশীল এবং বন্ধুভাবাপন্ন বাংলাদেশ দিল্লির জন্য সমানভাবে জরুরি। এখন দেখার বিষয় হলো এই যে সম্পর্কের এই রিসেট বাটন চেপে ঢাকা এবং দিল্লি তাদের সাম্প্রতিক অতীতের তিক্ততাকে পেছনে ফেলে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব কতটা সফলভাবে গড়ে তুলতে পারে। বিশেষ করে তারেক রহমানের ফিরে আসা, বাংলাদেশে ক্ষমতা গ্রহণ সবকিছুই যখন ভারতের ইশারার উপর নির্ভরশীল ছিল, এক্ষেত্রে ভারত কতটা আপার হ্যান্ড পাবে সেটিও দেখার বিষয়। এই সফরের ফলাফলই নির্ধারণ করে দেবে আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কের গতি প্রকৃতি কোন পথে অগ্রসর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান দিল্লি সফরে যাচ্ছেন এপ্রিল মাসের 7 তারিখে। আর নতুন সরকারের জন্য এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই সফরের ফলে বাংলাদেশের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, এটা পরিবর্তন হয়ে যাবে।
আগামী দিনগুলো সরকার কিভাবে চলবে, কারা সরকারের বন্ধু, সরকারের স্থায়িত্বটাই বা কেমন হবে, পার্লামেন্ট কিভাবে চলবে, জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কটা কোন পর্যায়ে থাকবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কি, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কেমন হবে, এবং যে ১/১১ কুশীলবদের ধরা হচ্ছে, তারপর ডিপ স্টেট, যে মার্কিন ডিপ স্টেটের নামে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, এই সব কিছুরই একটা জিস্ট বা একটা সামারি জনাব খলিলুর রহমান সাহেবের এই সফরে বের হয়ে আসবে। বাংলাদেশে যেহেতু আমরা এই মুহূর্তে রাজনৈতিকভাবে আসলে অতটা ভারতের মতো পরিপক্ক নই, ফলে জনাব খলিলুর রহমানের এই সফর নিয়ে আমাদের মধ্যে অতটা আবেগ বা উৎকণ্ঠা নেই। আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী চাইতে স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্ব বেশি, এলজিআরডি মন্ত্রীর গুরুত্ব খুবই বেশি। আমাদের দেশে কখনোই সেই যাকে বলা হয় নিরাপত্তা উপদেষ্টা ছিল না। খলিলুর রহমান প্রথম গত সরকার আমলে এসছে। তো এগুলোর যে আসলে ইফেক্ট কি, আফটার ইফেক্ট কি, বা পররাষ্ট্রনীতিতে ভারত বা চীনের সঙ্গে বা আমেরিকার সঙ্গে সম্পর্কের কারণে বা খারাপ সম্পর্কের কারণে আমাদের দেশে কী কী লাভ ক্ষতি হতে পারে, এটা নিয়ে আসলে আমাদের দেশে এরকম চুলচেরা বিশ্লেষণ হয় না। কিংবা ধরুন আমেরিকার যিনি রাষ্ট্রদূত, সেই মিস্টার ক্রিস্টেনসেন, তিনি এসছেন। আবার এই যে বর্তমান ভারতের রাষ্ট্রদূত যিনি আছেন, তিনি চলে যাবেন, নতুন একজন রাষ্ট্রদূত আসার কথা। আমার জানাও আগে একজন ডিপটি অ্যাম্বাসেডর ছিলেন মিস্টার সঞ্জীব, বাঙালি, তাকে দেয়া হবে, এরকম কথা শোনা যাচ্ছিল। আবার পরে দেখা গেল যে খুব বিখ্যাত ঝানু কূটনীতিবিদ, সাংবাদিক এবং বেসামরিক ব্যক্তি এম জে আকবর একসময় ভারতের সেই ডেপুটি ফরেন মিনিস্টার ছিলেন, তাকে বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠানো হবে, এইরকম একটি আলোচনা চলছিল। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত যে ভারতের মন এবং মানসিকতা, সেই মন মানসিকতাটা আওয়ামী লীগ ছেড়ে বিএনপির দিকে এখনো মোতওয়াজ্জহ হয়নি। কিংবা বাংলাদেশে লস্করে তৈয়বা, অন্য যে সকল সংগঠন রয়েছে তাদের ব্যাপারে ভারতের আতঙ্ক, জামাত সম্পর্কে ভারতের নেতিবাচক মনোভাব, এটা এখনো দূর হয়নি। তো সেই অবস্থাতে যে জনাব খলিলুর রহমান দিল্লিতে যাচ্ছেন এপ্রিল মাসের 7 তারিখে, এটার পরিণতি কি হতে পারে, প্রতিক্রিয়া কি হতে পারে, কি কি আলোচনা হতে পারে? যতটুকু আমার জ্ঞান আছে সেটা হলো, তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মানে এসকে জয়শঙ্কর যিনি পররাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে বৈঠক করার জন্য যাচ্ছেন। কিন্তু কার্যত তার বৈঠক হবে সেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে, সীমান্তে নিরাপত্তা নিয়ে, এবং ইতিপূর্বে যখন মিস্টার খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ইউনূসের জমানাতে, তখন তার সঙ্গে যে বৈঠক হয়েছিল, অর্থাৎ অজিত দোভাল ভার্সেস খলিলুর রহমান, সেই বৈঠকে ইউনূস জমানাতে স্পষ্ট তিনি কতগুলো প্রমাণ, ডকুমেন্ট, কাগজপত্র তিনি খলিলুর রহমানের হাতে দিয়েছিলেন, যেখানে তিনি দেখাচ্ছিলেন যে বাংলাদেশের সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে অনেকগুলো জঙ্গি সংগঠনের তৎপরতা চলছে, ঘাঁটি আছে। একদম স্যাটেলাইট ইমেজ তার হাতে তুলে দেওয়া হয়েছে বলে ভারতীয় পত্রপত্রিকায় তখন খবর প্রকাশিত হয়েছিল, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ওই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজগুলো যাকে বলা হয় তিনি প্রমোট করছিলেন। খলিলুর রহমান চেষ্টা করা সত্ত্বেও কিছুই করতে পারেননি। এখন এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমান সাহেব সরকারের ভূমিকা কি, মনোভাব কি, এটা স্পষ্ট হওয়া দরকার, এবং এই কাজটি অজিত দোভালের সাথে তার একটা সরাসরি আলোচনা হতে হবে। এটা গেল একটি ঘটনা। আরেকটি ঘটনা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল ব্যবস্থা সাবেক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিল, সেগুলো কি বর্তমান জমানাতে চালু থাকবে? এই প্রশ্নসঙ্গত কারণে অজিত দোভালের পক্ষ থেকে আসবে, এমনকি জয়শঙ্করের পক্ষ থেকে আসবে। কোনো কারণে আন্ডার টেবিল বা প্রকাশ্যে
যদি নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয় খলিলুর রহমান সাহেবের, সেক্ষেত্রে এই ধরনের আলোচনায় সেখানে প্রাধান্য পাবে। এবং ভারত এই বৈঠকটিকে কার্যকর করার জন্য এবং খলিলুর রহমানের যে সফর এটিকে ফলপ্রসূ করার জন্য ইতিমধ্যে যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তার কিছু নমুনা আমরা দেখতে পেয়েছি। 2 দফায় ভারত তাদের নিজেদের দেশে জ্বালানি সমস্যা, ডিজেলের সমস্যা থাকা সত্ত্বেও শেখ হাসিনার জমানাতে যে চুক্তি হয়েছিল, তেল সরবরাহ করার চুক্তি এবং অন্যান্য যে সকল চুক্তি হয়েছিল, সেই চুক্তি মূলত ভারত সম্মান দেখায়নি গত 17 মাসে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে। তো সেই চুক্তির বলে ইতিমধ্যে 2 দফায় ভারত মানে বিপুল পরিমাণ ডিজেল তাদের যে বাংলাদেশ ভারত যে পাইপলাইন তৈরি করা হয়েছে সেই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে সরবরাহ করেছে। এটা বন্ধুত্বের একটা চরম নিদর্শন। আপনারা জানেন যে এখন সারা দুনিয়া ডিজেলের জন্য হাহাকার করছে। আমরা এতদিন পেট্রোল করে কান্নাকাটি করেছি, কিন্তু এখন এই মুহূর্তে সারা বাংলাদেশের ডিজেলের যে ক্রাইসিস শুরু হয়েছে, সেই ক্রাইসিসের কারণে যারা জেলে তারা মাছ ধরার জন্য সমুদ্রে যেতে পারছে না, নদীতে যেতে পারছে না। ফলে কয়দিন আপনি দেখবেন যে মাছ পাওয়া যাচ্ছে না। এই যে মৌসুম চলছে, কৃষি মৌসুম, এই কৃষি মৌসুমে সেচ দেওয়ার জন্য যে সকল পাম্প চলবে, সেই পাম্প চলার জন্য ডিজেল নেই। আর ডিজেল যদি না থাকে, যদি বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেয়, ফলে ডিজেল এবং বিদ্যুতের উপর নির্ভরশীল যে সকল সেচ প্রকল্প রয়েছে প্রান্তিক বাংলাদেশে, সেখানে রীতিমতো হাহাকার শুরু হয়ে যাবে। এবং এবছর আমরা এই মৌসুমে ফসলে যদি মার খাই, দুর্ভিক্ষ নিশ্চিত, এটি আমদানি দিয়েও পোষানো যাবে না। আমাদের খাদ্যের অভ্যাস এবং আমাদের চালের যে প্রয়োজন, এটি পৃথিবীর কোনো দেশে এত চাল উৎপন্ন করে কেবলমাত্র বাংলাদেশের 18 কোটি মানুষকে ভাত খাওয়াতে পারে না। মানে ভেতর বাঙালি আমরা আমাদের যে খাবার খাই তার 90% হলো ভাত। আর ধরুন চীন চাল উৎপন্ন করে, শ্রীলঙ্কা করে, ভারত করে, এখনো পর্যন্ত তাদের যে খাবারে ভাত থাকে তরকারি রূপে, অর্থাৎ 20% থাকে ভাত, আর বাকি তারা অন্যান্য খাবার খায়। আর আমাদের দেশে 90% হলো ভাত, আর বাকি অন্যান্য খাবার, তরি তরকারি, মাছ মাংস, দুধ টুধ যা কিছু আছে সব। তো এই যে 18 কোটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আমাদের কৃষকরা যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তার জন্য ডিজেল অপরিহার্য, যেটা আমাদের এই মুহূর্তে নেই, সারা দুনিয়াতে নেই, ভারতেরও নেই। কিন্তু তারপরে ভারত বাংলাদেশকে 2 দফায় মানে ডিজেল দিয়েছেন। সেই কত টন, 5000 মেট্রিক টন বা 9000 মেট্রিক টন, এরকম 2টো দফাতে চালানে আসছে, হিউজ। এটি মূলত বর্তমান সরকারের সাথে একটি সম্পর্ক তারা স্থাপন করতে চাচ্ছে। ভারত বাংলাদেশ যে ভিসাগুলো বন্ধ ছিল, সেই ভিসা এখন চালু করে দিয়েছে এবং আংশিকভাবে, পরিপূর্ণভাবে না, আংশিকভাবে এখন ভারতীয় দূতাবাস থেকে বাঙালিদের জন্য বা বাংলাদেশিদের জন্য ভিসা সেখানে ইস্যু করা হচ্ছে এবং অনেক লোক এখন ভারতে যাচ্ছে। এবং যারা এই কদিন আগে দিল্লি না পিন্ডি বলে গালাগালি করতে এবং মরে গেলে ভারত যাবে না, যারা ইল্লু পিঙ্কুদের, যাকে বলা হয় মানুষ পুত্রহী রূপে বাংলাদেশের মাটিতে জ্বলন্ত ছিটায় যাবে কিন্তু ভারতে চিকিৎসা করতে যাবে না, তারাও এখন নিজেরা সহ তাদের বাপ মা আত্মীয় স্বজনকে এখন ভারতে চিকিৎসা করতে পাঠাচ্ছেন। তো এই যে একটা অবস্থা চলছে, বন্ধুত্বের একটা নিদর্শন চলছে, এই নিদর্শনটা মূলত ভারত দেখিয়েছে কেবলমাত্র এই খলিলুর রহমানকে সম্মান দেখানোর জন্য, তারেক রহমান সাহেবের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে চায় এটি প্রদর্শন করার জন্য। তো সেখানে ভারতের কনসিডারেশনগুলো কি? ভারতের প্রথম কনসিডারেশনগুলো হবে যে আওয়ামী লীগ জমানাতে যে সকল চুক্তি হয়েছে এবং যে চুক্তিগুলো ভারতের পক্ষে আছে, সেই চুক্তিগুলো শতভাগ তারা বাস্তবায়ন করতে চাইবে। 2 নম্বরে তারা যেটা চাইবে সেটা হলো বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো অবস্থাতেই যেন ভারতে কোনো জঙ্গি তৎপরতা না চালায়। এবং তাদের যে অতীত অভিজ্ঞতা 2001 থেকে 2006 সালে সেই 10 ট্রাক মামলা, সেই উলফাদের বিদ্রোহ, উলফা নেতা পরেশ বড়ুয়াকে বাংলাদেশে জায়গা দেওয়া ইত্যাদি নানা ঘটনা তারা এই বিএনপি জমানাতে দ্বিতীয়বার ঘটতে দেবে না। থার্ডলি হলো যে আওয়ামী লীগকে তাদের অবশ্যই রাজনীতি, আওয়ামী লীগ এবং শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি
এই দুটো সংগঠনকে রাজনীতি করার সুযোগ অবশ্যই দিতে হবে। তো এই যে প্রকল্পগুলো নিয়ে জয়শঙ্কর বসে আছেন, মোদি বসে আছেন, তারপর অজিত দোভাল বসে আছেন, এই প্রকল্পের বাইরে আনঅফিসিয়ালি আরেকটি প্রকল্প, সেটা হলো জামাতকে ডলা দাও, জামাতকে আচ্ছা মতো ডলা দাও। এখন সেটা কি বিএনপি করবে? সেটা কি পারবে? আর এই কাজটা ভারত কেন করতে চাইবে? এর কারণ হলো জামাতের সঙ্গে তো ভারতেরও যোগাযোগ আছে। আমরা দেখেছি স্বয়ং তারেক রহমান সাহেব বলেছেন যে মানে তারেক রহমান আন্দালিব রহমান পার্থ বোধহয় বলেছেন যে এই নির্বাচন পূর্ব সময় ভারতের সঙ্গে জামাতের আমিরের একাধিক বৈঠক হয়েছে। তো সেই ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষ তো তারাও স্বীকার করেছে যে তারা বাংলাদেশে সকল রাজনৈতিক দলের সঙ্গে রুটিন বৈঠক করে এবং তার প্রেক্ষিতে জামাতের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকের পরেও কিন্তু তারা জামাতকে আস্থায় নিতে পারেনি। জামাতের সঙ্গে এখনো তারা বার্গেনিং করছে, কিন্তু তারা কখনোই চাইবে না জামাত এবং বিএনপি এক হোক। এজন্য জামাত এবং বিএনপির মধ্যে যেতে বিরোধ হয়, এই জন্য বিএনপিকেও তারা শর্ত দেবে, জামাতের উপরে যুদ্ধাপরাধের সেই অভিযোগ আবার চাপাও, আবার সেই যুদ্ধাপরাধের বিচার তোমরা শুরু করো। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমেরিকার একজন কংগ্রেসম্যান তিনি একটি বিল উত্থাপন করেছেন যে ৭১ যে গণহত্যা হয়েছিল সেটাকে জেনোসাইড হিসেবে আখ্যা দেওয়ার জন্য। এটা যদি হয়ে যায় তাহলে জামাত থেকে শুরু করে তাদের যত রকম দলিল দস্তাবেজ কাজকর্ম সবই কিন্তু যে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার মধ্যে পড়বে এবং এর সঙ্গে ভারতের লিঙ্কেজ আছে। তো ভারত চাচ্ছে যে কোনো অবস্থাতে যেন জামাতের সাথে বিএনপির সাথে সম্পর্ক না হয়। এখন সেইটা তারা বিএনপিকে চাপ দিচ্ছে, তুমি তাদেরকে ধরো, মারো, কাটো, জুলুম অত্যাচার করো, যাইছে তাই করো, এটা স্বাভাবিক। আর জামাতকে তারা বলছে যে বিএনপির ধারে কাছে যাবে না, তারেক রহমানকে বুড়ো আঙ্গুল দেখাও, আওয়ামী লীগের জন্য স্পেস তৈরি করো, আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করো, আর আমাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক নাও। এই যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতির যে ফার্স্ট অ্যাসিড টেস্ট এটি হতে যাচ্ছে এপ্রিল মাসের ৭ তারিখের যে সফর খলিলুর রহমান, সেই সফরের মাধ্যমে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে পারবেন এই চাপ সামাল দিতে? কিংবা নতুন সরকার কি এই চাপগুলো ডিপ্লোম্যাটিক্যালি মোকাবেলা করতে পারবে, নাকি তারা হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, পেট্রোল কার্ড, খাল কাটা, দ্বিতীয় পদ্মা সেতু, তারপর দ্বিতীয় যমুনা সেতু, তারপরে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলে বিনামূল্যে পোশাক বিতরণ ইত্যাদি যে জনপ্রিয় প্রকল্পগুলো তাদের রয়েছে, এইগুলো দিয়েই তারা আগামীতে দেশ চালাবেন, ক্ষমতায় থাকবেন, এটাই তাদের জন্য যথেষ্ট কিনা বা এর বাইরে যে বিষয়গুলো ভারতের ব্যাপারে বললাম এটাকে তারা কতটা গুরুত্ব দেন, এই দুয়ের সমন্বয়ের উপর নির্ভর করবে আগামী দিনে বিএনপি এদেশের রাজনীতিতে কিভাবে টিকে থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।